এই যে চিতাবাঘটাকে দেখছেন, সে আসলে একটা ছোট্ট ছেলের বেস্ট ফ্রেন্ড ছিল। আর তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সারাদিন একসাথেই থাকতো। কিন্তু তাদের এই মিষ্টি বন্ধুত্বে হঠাৎ করেই একটা ঝড় চলে আসে, কারণ এই ছেলেটার বাবা মারা যাওয়ার আগে তার উপর একটা বিশাল দায়িত্ব দিয়ে যান। আর সেটা ছিল এই চিতাবাঘটাকে তার আসল বাড়ি অর্থাৎ আফ্রিকার জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসতে হবে। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে আর নিজের বন্ধুকে বাঁচাতে ছোট্ট এই ছেলেটা একাই বেরিয়ে পড়ে এক অসম্ভব যাত্রায়। কিন্তু জনশূন্য মরুভূমি, হিংস্র সিংহের দল আর কুমিরে ভরা নদী পেরিয়ে কি সে পারবে তার বন্ধুকে নিরাপদে পৌঁছে দিতে? চলুন এক অবিশ্বাস্য ভালোবাসা, সাহস আর বিচ্ছেদের এই অসাধারণ গল্পে ডুব দেওয়া যাক। আমাদের আজকের গল্পের নাম ডুমা, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই গল্পটা শুরু হয় আফ্রিকার সাভানা অঞ্চল থেকে। সেখানে একটা মা চিতা তার বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পায় একটা সিংহ তাদের দিকেই আসছে। কিছুক্ষণ পর সিংহ তাদের খুব কাছাকাছি চলে আসে। মা চিতা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সিংহটাকে তাদের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই সে ইচ্ছা করেই সিংহের সামনে চলে যায়, আর যেদিকে কিউট বাবুগুলো ছিল তার বিপরীত দিকে দৌড়তে শুরু করে। যদিও তার গতি অনেক বেশি ছিল, কিন্তু সে কয়েকটা সিংহের ফাঁদে পড়ে যায়। সিংহগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে। বাচ্চাদের বাঁচাতে গিয়ে মা তার জীবন দিয়ে দেয়। মা আর সন্তানের এই ভালোবাসা শুধু পশুর মধ্যে না, মানুষের মধ্যেও দেখা যায়। তাও আমরা নিজের মায়ের ভালোবাসা বুঝতে পারি না। যাই হোক, গল্পে ফেরা যাক। কিছুক্ষণ পর সিংহগুলো সেখান থেকে চলে যায়। তারা জানতেও পারে না বাচ্চাগুলো সেখানেই লুকিয়ে আছে। জঙ্গলের রাস্তা ভালো মতো না চেনায় একসময় বাবুগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর তাদের মধ্যে একটা বাচ্চা সারা রাত হাঁটতে থাকে। সে নিজেও জানে না কোথায় যাচ্ছে, যেদিকে মন চাচ্ছে হেঁটেই যাচ্ছে, হয়তো মাকেই খুঁজে বেড়াচ্ছে। আর এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় সে রাস্তায় চলে আসে। ঠিক তখনই একটা গাড়ি তার দিকে দ্রুত গতিতে আসছিল। প্রায় ধাক্কা লাগবে এমন সময় পিটার গাড়ি ঘুরিয়ে ফেলে। একটুর জন্য এই নান্নিসি মালটা বেঁচে যায়, না হয় একদম আলু ভর্তা হয়ে যেত। পিটার গাড়ি থেকে নেমে দেখে একটা ছোট্ট কিউট চিতার বাচ্চা। আসলে এখানে পিটারের সাথে তার ছেলে জনও ছিল। তারা দুজনেই বুঝতে পারছিল এই বাচ্চাটা এভাবে খোলা থাকলে কখনোই বাঁচবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এটাকে তারা বিড়ালের মতো করে ঘরে নিয়ে পোষ মানাবে। কিন্তু পিটার বলে, এটা তো একটা চিতার বাচ্চা, একদিন না একদিন এটাকে জঙ্গলে ফিরিয়ে দিতেই হবে। চাইলেও তুমি এটাকে আমাদের সাথে সারা জীবন রাখতে পারবে না, এরা অনেক হিংস্র। কিন্তু জন কোনোভাবেই মানতে রাজি না। সে বলে, যতক্ষণ এটা বড় না হয় ততক্ষণ আমরা রাখতেই পারি, তাই না? পরের দিন সকালে পিটার আর জন তাদের ফার্মে যায়। সেখানে তারা এমন আরো অনেক পশু পাখি পালন করত। জন তার মাকে এই ছোট্ট চিতার বাচ্চাটা দেখায়, আর তার মা এই ছোট্ট বাচ্চাটার নাম রাখে ডুমা। আর ধীরে ধীরে ডুমা তাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। দেখতে দেখতেই ডুমা বড় হয়ে যাচ্ছিল। একই সাথে জনও একজন দায়িত্বশীল ছেলে হয়ে ওঠে। সে গাড়ি চালানো, রান্না করা, জিনিসপত্র ঠিক করা সবকিছুই শিখে যায়। কিন্তু একদিন ফার্মে কাজ করার সময় পিটার অনেক অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ হয় যে ট্রাক্টরের উপর থেকেই পড়ে যায়। কোনো উপায় না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। এর কিছুদিন পর সুস্থ হয়ে সে বাড়ি ফিরে আসে। দেখে মনে হচ্ছিল সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। পরের দিন সকালে সে জনকে ডেকে বলে, চলো আমরা ডুমার সাথে একটা দৌড় প্রতিযোগিতা করি, তাহলে দেখা যাবে সে কতটা দ্রুত দৌড়াতে পারে। পিটার আর জন মোটরসাইকেলে তার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দেয়। দৌড়ানোর সময় জন ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। ডুমা এত দ্রুত দৌড়াচ্ছিল যে মুহূর্তেই তাদেরকে পেছনে ফেলে দেয়। এটা খুব স্বাভাবিক ছিল, কারণ চিতা ঘন্টায় 50 মাইল বেগে দৌড়ায়। যাই হোক, সারাদিন পর জনের মা যখন তাকে পড়াচ্ছিল, হঠাৎ করেই সে কেঁদে ওঠে। জন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? ক্রিস্টেন কোনো উত্তর না দিয়ে বলে, কিছু না বাবা, তুমি পড়ো। পরের দিন সকালে জন আর ডুমা ট্রি হাউসে খেলছিল। তখন পিটার সেখানে এসে বলে, এখন সময় হয়ে গেছে ওকে জঙ্গলে ছেড়ে দেওয়ার। এখন আমরা ওকে আর আমাদের সাথে রাখতে পারবো না। ডুমা বড় হতে শুরু করেছে, ওকে জঙ্গলে তার আসল বাড়িতে রেখে আসতে হবে। জনের কোনোভাবেই তাকে রেখে আসার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু পিটার তাকে বলে, এমন করলে হবে না বাবা, ওর আসল ঘরে ওকে ফিরতেই হবে। এই দেখো মানচিত্র। সে একটা পাহাড় দেখিয়ে বলে, এখানে ডুমা খুব ভালোভাবে থাকতে পারবে। পিটার আরো বলে, পরের সপ্তাহে আমরা পিকনিক করতে যাব, আর এটাই হবে ডুমার সঙ্গে আমাদের কাটানো শেষ দিন। যদিও জনের অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু আসলে কিছুই করার ছিল না। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আপনারা তো আগে থেকেই জানেন, বন্ধুরা বনে সুন্দর আর শিশুরা মাতৃকোলে। আর তাই ডুমাকেও তার বাসস্থানে ফিরতেই হবে। এরপর এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎই এক রাতে জন যখন ঘুমাচ্ছিল, তখন একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। জন তার মায়ের কাছে ছুটে যায়। তার মা তাকে জড়িয়ে ধরে বলে, তোমার বাবার শরীর আরো খারাপ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই যাত্রায় পিটার আর বেঁচে ফেরে না। আগেরবার যখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তখন ডাক্তার তাকে বলেই দিয়েছিল হয়তো সে আর বেশি দিন এই পৃথিবীতে নেই। পরের দিন সকালে জন তার বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। জন আর ডুমা দুজনেই পিটারের কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আর এই দৃশ্যটা আসলে অনেক ইমোশনাল ছিল। যাদের বাবা নামের সেই বটগাছটা আর নেই, তারা হয়তো অনেকটা রিলেট করতে পারবেন। যাই হোক, এর পরের কিছুদিন জনের পরিবারের জন্য অনেক কঠিন সময় ছিল।
কারণ তারা সবাই এই নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে এত বড় একটা পরিবর্তন তাদের জন্য সত্যি খুব বড় ধাক্কা ছিল। ক্রিস্টেন পরিস্থিতি সামলে উঠতে কিছুটা হিমশিম খাচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে শিফট করে শহরে গিয়ে থাকবে। তাই সে জনকে বলে, আমরা এই ফার্মটা ভাড়া দিয়ে গিয়ে শহরে গিয়ে থাকবো। জনের মা শহরে গিয়ে নিজের বোনের সাথে থাকতে চায়। একাকিত্ব মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, তাই সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু জন কোনোভাবেই ডুমাকে ছাড়তে চাচ্ছিল না। সে সিদ্ধান্ত নেয় সে ডুমাকে নিজেদের কাছেই রাখবে যতক্ষণ না বন বিভাগের লোকেরা তাকে নিতে আসে। আর অবশেষে তাদের বাড়ি পাল্টানোর দিন চলে আসে। তারা সব জিনিসপত্র প্যাক করে খালা বাড়ি চলে যায়। জনের খালা তাদেরকে পেয়ে অনেক খুশি হলেও বাড়িতে চিতাবাঘ দেখে একদমই খুশি ছিল না। ক্রিস্টেন তখন বলে, ও চিতাবাঘ হলেও অনেক শান্ত স্বভাবের, আমি ডুমাকে ছোটবেলা থেকে পালছি, ও তোমাকে কিছুই করবে না, টেনশন নিও না। কিন্তু সে যতই আশ্বাস দিক না কেন, একটা চিতাবাঘ দেখলে কার না ভয় করে বলেন? বেচারি খালা কিছু বলতেও পারছে না, আবার এদিকে সইতেও পারছিল না। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে ক্রিস্টেন জনকে তার নতুন স্কুলে পৌঁছে দিয়ে চাকরি খুঁজতে চলে যায়। এদিকে ডুমা সোফায় বসেছিল, কিন্তু কিছুক্ষণ একা একা বসে থাকতে থাকতে তার একটু বোরিং লাগতে শুরু করে। তাই সে একটু বাড়িতে ঘোরাঘুরি করতে থাকে, ওই একটু হাঁটাহাঁটি আর কি। তারপর সে ডাইনিং টেবিলের উপরে উঠে বসে আর তার পায়ে লেগে টেবিলের সবকিছু নিচে পড়ে যায়। এটা দেখে তো জনের আন্টি অনেক ভয় পেয়ে যায় আর এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমনকি সে দরজা খোলা রেখেই বাইরে চলে আসে। আর এই সুযোগে ডুমা বাইরে বেরিয়ে যায়। সে ঘ্রাণ শুকতে শুকতে জনের কাছে চলে আসে। জন তখন স্কুলে ক্লাস করছিল। ঠিক তখনই সে জানলার দিকে তাকিয়ে দেখে ডুমা লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে। কিন্তু এর কিছুক্ষণ পরে ডুমা পুরো স্কুল ঘুরে দেখছিল। তাকে দেখে স্কুলের সব ছাত্রছাত্রীরা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। বিষয়টা কি আজব বন্ধুরা, পশু বলে কি তার একটু স্কুল ঘোরার শখ হতে পারে না? এদিকে সবার চিল্লাচিল্লি শুনে ডুমা অভাবে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা এদিকে আসছে, আর তাই সেও দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। আর ইমার্জেন্সি শুনে দুজন পুলিশ বন্দুক নিয়ে স্কুলে ঢুকে পড়ে, এটা দেখার জন্য যে আসলে ভিতরে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে, ঘটনাটা কি। জন বুঝতে পারে একটা বড় সমস্যা হয়ে গেছে, তাই সে দ্রুত ডুমাকে খুঁজতে শুরু করে, যাতে পুলিশ তাকে খুঁজে বের করার আগেই সে তাকে খুঁজে পায়। না হলে হয়তো পুলিশ তাকে গুলি করে মেরেও ফেলতে পারে। জন ডুমাকে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে বাথরুমে চলে আসে, আর সেখানে কিছু দুষ্টু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। যদিও জন তাদেরকে একটু ভয় না পেয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ছেলেগুলো এতটাই ফাজিল ছিল যে বিনা কারণেই তাকে মারতে শুরু করে। আর ঠিক তখনই ডুমা একটা হিরোর মতো বাথরুমের ভেতর থেকে বেরিয়ে এসে জোরে গর্জন করে। চিতাবাঘ দেখে ছেলেগুলো ভয়ে খেয়ে না খেয়ে দৌড় দেয়। এরপর জন ডুমাকে সেখান থেকে লুকিয়ে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আফসোস পুলিশ ডুমাকে দেখে ফেলে। জন আর ডুমা দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবারের মতো পুলিশের হাত থেকে কোনো মতে বেঁচে গেছে তারা দৌড়ে গিয়ে একটা সাফারি পার্কে লুকিয়ে পড়ে। যতক্ষণ না সবকিছু স্বাভাবিক হয় ততক্ষণ তারা ওই জায়গায় চুপ করে বসে থাকে। আর এত কিছু হওয়ার পর জন বুঝতে পারে এই শহর ডুমার জন্য একটু নিরাপদ না। আর তখন তার মাথায় বাবার পরিকল্পনার কথা মনে পড়ে। ওই যে ম্যাপ দেখিয়েছিল জন, তার বাবা তাকে একটা ম্যাপ দেখিয়েছিল, আর তাই সেও এবার ডুমাকে ওই পাহাড় পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক ডুমাকে বাঁচাতে হবে। জন তাকে নিয়ে ফার্মে ফিরে আসে। পিটারের পুরনো মোটরসাইকেল আর সেই মানচিত্রটা নিয়ে সে বেরিয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাকে নির্জন মরুভূমির মাঝখানেই থামতে হয়। এদিকে জনের কাছে মাত্র এক বোতল পানি ছিল, খাওয়ার মতো আর সাথে কিছুই ছিল না। জন আর ডুমা পানি খেয়ে একটু গলা ভিজিয়ে নেয়। তারপর তারা আবারও মোটরসাইকেলটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। সামনে গেলে পেট্রোল পাম্প পেতেও পারে সেই আশায়। কিছুটা যাওয়ার পর সে একটা বিধ্বস্ত প্লেন দেখতে পায়। জন এখানেই ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। রাত হতেই সে প্লেনের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ে, আর ডুমা বাইরে বসে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পরে ডুমা খেয়াল করে দূর থেকে একজন লোক তাদের দিকেই আসছে। আসলে এই লোকটা মরুভূমিতে মোটরসাইকেল দেখে সেটাকে নেওয়ার জন্য এদিকে আসছিল। ডুমার শব্দ শুনে জন জেগে যায় আর বাইরে এসে লোকটাকে জিজ্ঞেস করে, কে তুমি? ঠিক তখনই ডুমা পেছন থেকে বের হয়ে আসে। লোকটা ডুমাকে দেখে ঘাবড়ে যায়। সে ভয়ে ছুরি বের করে, কিন্তু জন বলে, ভয় পেও না, এই চিতাটা আমার বন্ধু, ও তোমাকে কিচ্ছু করবে না। এরপর লোকটা বলে তার নাম রিপ, আর সে বলে আমি দক্ষিণ দিকে যাচ্ছি। কিন্তু জন তখন বলে এটা তো পশ্চিম দিকে, তুমি নিশ্চয়ই রাস্তা ভুল করেছো। যেহেতু জনের কাছে খাবার পানি ছিল না, তাই সে রিপকে বলে, আচ্ছা তোমার কাছে পানি থাকলে আমাকে একটু পানি খেতে দাও, তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে কিছুটা দূর এগিয়ে দেব। আর রিপও এই ডিলে রাজি হয়ে তাকে পানির বোতলটা দেয়। জন তখন নিজে পানি খেয়ে ডুমাকেও একটু পানি খাওয়াতে যাচ্ছিল, কিন্তু তখনই রিপ বোতলটা কেড়ে নেয়। আর সে তখন বুঝতে পারে আসলে মোটরসাইকেলে তেলই তো নেই। সে বুঝতে পারে জন তার সাথে চালাকি করেছে, কিন্তু কি আর করা, পানি তো খাওয়া হয়ে গেছে। তারা দুজনে তখন বসে ভাবছিল কিভাবে এখান থেকে বের হতে পারবে। আর হঠাৎ করেই তারা এই প্লেনের ভেতরে
একটা পুরাতন প্যারাশুট খুঁজে পায়। আর প্যারাশুট দেখেই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। প্যারাশুটটাকে তারা দুজনে মিলে একটা কাঠের কাঠামোর সাথে বেঁধে মোটরসাইকেলে লাগিয়ে দেয়। যেমন সমুদ্রে বাতাসের সাহায্যে বড় বড় জাহাজ চলে, আমাদের ভাষায় পাল বলে আর কি, ঠিক তেমনই। আর অবিশ্বাস্য হলেও তাদের এই প্ল্যানটা কাজ করে যায়। আর দেখা যায় সকাল হতেই তারা খুব দ্রুত মরুভূমি পার করতে শুরু করেছে। তারা মরুভূমি পাড়ি দিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেক ঘাস ছিল। আর ঘাস থাকার মানেই হলো এখানে পানি আছে, কারণ উদ্ভিদ তো পানি ছাড়া বাঁচতে পারে না। এরপর রিপ সেখান থেকে পানি খুঁজে বের করে। তারা এত বেশি পরিমাণে পানি পায় যা বাকি সফরের জন্য যথেষ্ট। মরুভূমির সব থেকে বড় সম্পদই এই পানি। কিন্তু আরো একটা সমস্যা ছিল, শুধু পানি খেলেই তো হবে না, তাদের তো খাবারও দরকার। তাই তারা দুজনে একসাথে খাবার খুঁজতে শুরু করে। জন তখন দূর থেকে একটা বড় উট পাখি দেখতে পায়। সে বুদ্ধি করে দুমাকে শিকারের জন্য পাঠায়। দুমাকে ইশারা করতেই সে বুঝতে পারে উট পাখিটাকে ধরতে হবে। সে পাখিটার পেছনে ছুটে যায়, কিন্তু উট পাখিও চিতার মতোই দ্রুত গতিতে চলতে পারত। তাই পিছু নিতে নিতে দুজনেই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। জন আর রিপ তাদের পিছু করতে করতে কিছু মিনিট পরেই জঙ্গলের ভেতরে গিয়ে দেখতে পায় দুমা উট পাখিটাকে ধরতে পারেনি। আর এখানে বেচারার কোনো দোষ নাই, কারণ ওকে তো কেউ কখনো শিকার করতেই শেখায়নি। আর তাই বেচারার প্রথম মিশন ছিল এটা। কিন্তু দুমা উট পাখিটাকে খুঁজে না পেলেও তার ডিম ঠিকই খুঁজে বের করেছে। জানি আপনারা অনেকেই বলবেন, ভাই ডিম তো আর দৌড়ে পালাতে পারে না, তাই এটাকে ধরতে পেরেছে। দেখেন, আমাদের দুমা ছোটবেলা থেকেই আদুরে মানুষ হয়েছে। ও সরি, আদুরে চিতাবাঘ হয়েছে, তাই সে এত কিউট। যাই হোক, কমপক্ষে ডিমগুলো খেয়ে বেঁচে থাকা তো যাবে। এসব দেখে রিপ হেসে ফেলে আর বলে, একটা চিতাবাঘ যদি এভাবে চলতে থাকে তাহলে আফ্রিকার জঙ্গলে ও একদিনও বেঁচে থাকতে পারবে না। ওকে আসল শিকারী হতে হবে, নিজেকে বাঁচাতে হবে, অন্যদেরকে মারতে শিখতে হবে। এটাই রুলস অব দ্য নেচার। জন তাকে মানচিত্রে একটা পাহাড় দেখিয়ে বলে, এখানে দুমা নিরাপদে থাকতে পারবে। আমার বাবা বলেছিল এখানে সে শিকারীদের থেকে দূরে থাকবে। এখানে তেমন কোনো শিকারী প্রাণী নেই। মানচিত্র দেখে রিপ বলে, সেখানে পৌঁছতে হলে তোমাকে ওকাভাঙ্গো পেরোতে হবে। এটি খুব বিপজ্জনক একটা জায়গা, সেখান থেকে খুব কম লোকই জীবিত ফিরে আসতে পারে। রিপ বলে, এর থেকে ভালো তুমি শহরে চলে যাও আর ওই চিতাটাকে বিক্রি করে দাও। আর ওকে বিক্রি করলে তুমি অনেক টাকাও পাবে। কিন্তু জন তখন বলে, কোনো কিছুর বিনিময়ে আমি আমার বন্ধুকে বিক্রি করব না। জনের এমন দৃঢ় মনোভাব দেখে রিপও তার সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রিপ বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে কিছুটা পথ যেতে পারি, কিন্তু সম্পূর্ণ রাস্তা তোমাকেই পার করতে হবে। এরপর দুজনেই সেই পাহাড়ের দিকে রওনা দেয়। রাস্তায় জন তার বাবার পুরনো কম্পাসটা বের করে আর তারা কোন দিকে যাচ্ছিল সেটা দেখে। কম্পাস অনুযায়ী সে দেখে তারা দক্ষিণের দিকে যাচ্ছে, কিন্তু তাদের তো পশ্চিমের দিকে যাওয়ার কথা। আর এটা দেখার পর রিপের উপর জনের কিছুটা সন্দেহ হয়, যদিও সে কিছু না বলেই তার পিছু পিছু হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দুজনে একটা পুরাতন গ্রামে পৌঁছে যায়। জায়গাটা ছিল একদমই জনশূন্য, আর এখানে মানুষের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে আছে। রিপ বলে, হয়তো এই গ্রামের লোকেরা কোনো অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়ে সবাই একসাথেই মারা গেছে। আর এই জায়গাটাতেই রিপ একটা ধারালো ছুরি পায়, আর সে এটাকে সাথে রেখে দেয়। যদি কোনো শিকারী প্রাণী আসে তাহলে তারা আত্মরক্ষা করতে পারবে। তারা যখন গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছিল তখনই একটা হেলিকপ্টার ঠিক তাদের মাথার উপরেই উঠতে উঠতে চলে আসে। রিপ তখন বলে, ওই হেলিকপ্টারে শিকারীরা থাকতে পারে, তাই দ্রুত দুমাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসো। কিন্তু আসলে হেলিকপ্টারের ভেতরে জনের মা ক্রিস্টেন ছিল। সে পুলিশদের সাহায্য নিয়ে হেলিকপ্টারে করে পুরো মরুভূমিতে মাইকিং করে বেড়াচ্ছে, যদি কোনোভাবে জন শুনতে পেয়ে তাদের সামনে চলে আসে এই আশায়। জন যখন তার মায়ের আওয়াজ শুনে দৌড়ে বাইরে বের হয়ে আসতে যাচ্ছিল, রিপ তাকে বাধা দেয় আর বলে, এত দূরে সে তোমার মিশন শেষ না করেই ফিরে যাবে, এই ভুল করো না। তারপর জনও তার কথা মেনে নেয় আর বাইরে বের হয় না। এর কয়েক মিনিট পর হেলিকপ্টারটা চলে যায়। জনের মা জানতেও পারে না জন সেখানেই ছিল। এই ঘটনার পর রিপের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর রাত নেমে আসে, তাই শীত থেকে বাঁচতে রিপ আগুন জ্বালায়। মরুভূমিতে দিনে যেমন গরম থাকে, রাতে ঠিক তার উল্টো, প্রচুর ঠান্ডা পড়ে। তাছাড়া রাতে অনেক শিকারী প্রাণী শিকার খুঁজতে বের হয়, আর তাই তাদের হাত থেকে বাঁচতেই রিপ আগুন জ্বালিয়ে রাখছিল। রিপ তখন জনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো চিতার মুখে কেন কালো রেখা থাকে? জন বলে, আমার বাবা বলেছে এই রেখাগুলো সূর্যের আলোর রিফ্লেকশন চোখে লাগা থেকে রক্ষা করে। মুভিম্যানের বন্ধুরা, আপনারাও হয়তো লক্ষ্য করবেন, কমান্ডো বাহিনী যখন মিশনে যায় তখন তারাও চোখের নিচে কালো কালি মেখে যায়। এগুলো মানুষ প্রকৃতি থেকেই শিখেছে। এতে সত্যি চোখে সূর্যের আলোর প্রভাব কম পড়ে, তাই ভর দুপুরে রোদের মধ্যে ভালোভাবেও তাকিয়ে দেখতে পাওয়া যায়। এভাবে গল্প করতে করতে তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালে রিপ আরো কিছু খাবার খুঁজতে বের হয়। সে একটা পুরাতন হীরার খনি খুঁজে পায়। সেভাবে হয়তো কিছু হীরা এখনো অবশিষ্ট আছে। যারা খনন করেছিল তারা ভুলে যদি এক টুকরো হীরাও ফেলে যায়, আর যদি সে সেটা পেয়ে যায় তাহলে অনেক টাকার মালিক হতে পারবে। রিপের উপর জন আর ভরসা করতে পারছিল না। এই কারণে সে সুযোগ বুঝে দুমাকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। হঠাৎ সে ভেতর থেকে রিপের চিৎকার শুনতে পায়। জন দৌড়ে ভেতরে আসে, আর সেখানে এসে দেখে হীরা খুঁজতে গিয়ে রিপ চোরাবালির নিচে চাপা পড়ে আছে।
সে দ্রুত রিপের মুখের উপর থেকে কিছু মাটি সরিয়ে দেয় যাতে রিপ শ্বাস নিতে পারে। রিপ তাকে ধন্যবাদ জানায় আর বলে বাকি মাটিগুলো সরিয়ে দাও, কিন্তু জন তখন বলে না, বাকিটা তুমি নিজে নিজেই সরিয়ে নাও। তার আগে বলো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? প্রথমে তো রিপ ভান ধরে বলে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, একবার বের করো তো, তারপর না হয় এসব নিয়ে কথা বলি। তখন জন বলে আমাকে বোকা ভেবো না, আমি সহজ সরল হতে পারি, বোকা না। আমি জানি আমরা দক্ষিণ দিকে যাচ্ছি, কিন্তু আমাদের পশ্চিমে যাওয়ার কথা ছিল। তুমি আমাকে শহরের দিকে নিয়ে যাচ্ছ কারণ তুমি চাও দুমাকে বিক্রি করে দিতে, তাই না? রিপ তখন বলে আরে না, তুমি ভুল ভাবছো, আমি শুধু পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম আর নিরাপদ রাস্তা দিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারি, এই ছাড়া আর কিছুই না। কিন্তু জন তার কথায় একটুও নরম হয় না, তাই তাকে সেখানে রেখেই চলে আসে আর সে দুমাকে ঠিকঠাক পৌঁছে দেওয়ার জন্য আবারও সফর শুরু করে। কয়েক ঘন্টা পর দুই বন্ধু হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচে একটা নদীর কিনারে এসে পৌঁছায়। মানচিত্র অনুযায়ী যেতে হলে তাদেরকে এই নদী পার করতে হবে, আর তাই নদী পার করার জন্য জন তখন তার বাবার শেখানো পদ্ধতিতে একটা ছোট্ট ভেলা বানায়। এরপর নদীতে নামার পর কিছুটা দূর তারা বেশ শান্তভাবেই আসতে থাকে, যদিও প্রথমে পানি শান্তই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর দুমা অদ্ভুত আচরণ করতে শুরু করে। জন সামনের দিকে তাকিয়ে দেখে চারিদিকে অনেক পাথর, আর পাথরে বাড়ি খেয়ে তাদের ভেলাটা প্রায় ভেঙেই যাচ্ছিল। তাই সেই ভেলাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রচুর স্রোতে ভেলাটা উল্টে যায় আর তারা পানিতে পড়ে যায়। এদিকে এই নদীতে ছিল প্রচুর কুমির, তাদেরকে পানিতে পড়তে দেখে কুমিরগুলো পানিতে চলে আসে। অন্যদিকে তখন জন আর ডুমা প্রচন্ড স্রোতের বেগে ঝর্ণা থেকে নিচে গিয়ে পড়ে, আর তখন অবস্থা আরো খারাপ হয়ে যায়। কুমিরগুলো তার দিকে আক্রমণ করতে আসছিল। জন তার সাথে থাকা সেই রিপের বর্ষাটা নিয়ে এসেছিল, আর সে নিজেকে বাঁচাতে বর্ষা দিয়ে কুমিরটাকে আঘাত করতে থাকে। আর সৌভাগ্যক্রমে এই যাত্রায় সে বেঁচে পানির উপরে উঠে যায়। তীরে পৌঁছানোর পর তার একটা বিশাল ভুট্টার ক্ষেত পার হয়। জন তখন সেখানে একটা বড় মহিষের পাল দেখতে পায়, এগুলো ছিল আফ্রিকান মহিষের দল। দুমা তখনই একটা মহিষকে ধরার জন্য তার পিছু পিছু ছোটে, আর জন তাকে থামাতে পেছন পেছন যায়, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরেও দুমার কোনো খোঁজ পাচ্ছিল না সে। এদিকে রাত হতে চলেছে, জনের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। আফ্রিকার জঙ্গল রাতের বেলায় দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এখন সে বেশি দূরে দেখতে পাচ্ছে না, আর তাই সে যে কোনো শিকারীর জন্য একটা সহজ শিকার। এত বিপদ জেনেও জন হার মানে না, সে দুমাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা সময় একটা বুড়ো শূকরের সামনে পড়ে যায়, আর শূকরটা তাকে তাড়া করতে থাকে। জন ভয়ে গাছের উপরে উঠে বসে। জলে কুমির, ডাঙায় শুয়োর, আর গাছের উপর বিষাক্ত মাকড়সা। কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না সে, কিন্তু সে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও নিজেকে একদমই শান্ত রাখে। যতক্ষণ না সেই বুনো শূকরটা সেখান থেকে চলে যায়, সে চুপচাপ গাছের উপরেই বসে থাকে। এরপর সে আবারও নিচে নেমে এসে ডুমাকে খুঁজতে থাকে। এদিকে ডুমা আসলে জঙ্গলের মধ্যে একটা জালে ফেসে গিয়েছিল। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে শিকারীদের তৈরি খাঁচায় আটকে যায়। এই শিকারীরা মূলত জঙ্গলের পশু পাখি ধরে বিক্রি করে। এদিকে জন যখন জঙ্গলের মধ্যে দুমাকে খুঁজছিল, হঠাৎ করেই মাজাফা নামের রিপের সেই বানরটা তার মুখের উপর লাফিয়ে পড়ে। সে জনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সেই বুনো শুয়োরটা আবারও ফিরে আসে আর তাকে তাড়া করতে থাকে। জন এবারও প্রাণপণে দৌড়তে থাকে, কিন্তু কিছু দূরে যাওয়ার পরেই সে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন তার মনে হচ্ছিল হয়তো আজকেই সবকিছু শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার পাশে আগুন জ্বলছে, আর রিপ দুমাকে আদর করছে। আসলে রিপই ঠিক সময়ে এসে দুমাকে খাঁচা থেকে মুক্ত করে নিয়ে আসে, আর একদম শেষ মুহূর্তে সে জনকেও বাঁচিয়ে নেয়। আর এগুলো জানার পর জন তাকে একা ছেড়ে চলে আসার জন্য ক্ষমা চায়, কিন্তু রিপ বলে তুমি ভুল করনি, আমার প্ল্যানটা সত্যিই বাজে ছিল, আমি সত্যিই দুমাকে বিক্রি করে দিতে চেয়েছিলাম। আর এবার জনের রিপের উপরে কিছুটা ভরসা হয়। রিপ কথা দেয় সে দুমাকে তার নতুন বাড়ি পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। এরপর দুজনে একসাথে খাবার খুঁজতে বের হয়। জঙ্গলে তারা দুটো হরিণ খুঁজে পায়। জন দুমাকে তাদের পেছনে দৌড়াতে ইশারা করে, কিন্তু দুমা এখনো শিকার করতে শেখেনি। এই কারণে সে আবারও শিকার ধরতে ব্যর্থ হয়। কিন্তু এদিকে তো তাদের অনেক ক্ষুধা পেয়েছিল, কোনোভাবেই খাবার জোগাড় হচ্ছিল না। সন্ধ্যা নামার পর তারা জঙ্গলের ভেতরে অনেক আলো দেখতে পায়। সেখানে আসলে কিছু পর্যটকরা ক্যাম্পিং করতে এসেছিল। এই গভীর জঙ্গলে মানুষ দেখে তো তারা অনেক খুশি হয়ে যায়, আর তাই রিপ আর জন মিলে একটা প্ল্যান বানায়। পরের দিন সকালে জন পর্যটকদের দলের কাছে গিয়ে এমন ভাবে অভিনয় করে যেন তাকে একটা বিষাক্ত সাপে কামড়েছে, আর পর্যটকরা তার অভিনয়ে ধোঁকা খেয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু জন তখন তার শার্টের ভিতর থেকে একটা সাপ বাইরে ছেড়ে দেয়, দেখতে অনেকটা ব্ল্যাক মাম্বার মতো, কিন্তু আসলে এটা ছিল একটা বিষহীন সাপ। কিন্তু টুরিস্টরা তো আর এটা জানতো না, তাই তারা সাপ দেখে ঘাবড়ে যায়, আর সবাই প্রাণ বাঁচাতে এদিকে সেদিকে পালিয়ে যায়। এভাবে জন আর রিপ তাদের সব খাবার লুট করে নিয়ে আসে। এরপর তারা একটা নৌকা নিয়ে সেই পাহাড়ের দিকে যেতে শুরু করে। জন খুশি হয়ে রিপকে তার জমানো টাকা উপহার দেয়। সে বলে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার জন্য তোমার অনেক ক্ষতিও হয়ে গেছে, তাই এই টাকাটা রাখো। রিপ এতে অনেক খুশি হয়। সেও বিনিময়ে জনকে একটা ছোট্ট হীরা দেয়, যেটা সে ওই গুহাতে পেয়েছিল। নদী পার হওয়ার পর
তারা পাহাড়ের দিকে চলতে থাকে। দুমা পথে একটা মৃত হরিণ দেখতে পায়। দেখে বোঝা যাচ্ছিল মাত্রই কোনো প্রাণী তাকে শিকার করেছে। রিপ বলে আশেপাশে সিংহ থাকতে পারে, আমাদের এখানে থাকা উচিত না। কিন্তু দুমা কোনো কথা না শুনে সেই হরিণটাকে খেতে শুরু করে। জন দুমার থেকে খাবার নিতে চাইলে সে গর্জন করে জনকে ভয় পাইয়ে দেয়। সে কোনোভাবেই তার খাবার শেয়ার করতে রাজি না। এটা দেখে জন অবাক হয়ে যায়, কারণ দুমা আগে কখনো এমন কিছু করেনি। তখন রিপ বলে দুমাকে একা ছেড়ে দাও। সে জঙ্গলের নিয়ম কানুনে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। এরপর দুমা খাওয়া শেষ করে তাদের সাথে একটা গুহার ভিতরে চলে আসে বিশ্রাম নিতে। সেখানে তারা গুহার দেয়ালে প্রাচীন মানুষের আঁকা কিছু ছবি দেখতে পায়। রিপ বলে আমার গ্রাম এখান থেকে অনেক কাছে। ছোটবেলায় আমি আর আমার বাবা এখানে ক্যাম্প করতাম, আর আমাদের পূর্বপুরুষরাই এই ছবিগুলো আঁকিয়ে রেখেছিল। কিন্তু এখন সবকিছু পাল্টে গেছে। রিপ একটু ইমোশনাল হয়ে বলে হয়তো একদিন এই গুহাও আমাদেরকে ভুলে যাবে। এটা শুনে জন তখন বলে আমার তো পরিবর্তন একদমই পছন্দ না, কারণ আমার বাবার মৃত্যুর পর আমাদের জীবন হুট করেই বদলে গেছে। এমনকি সে দুমার এই পরিবর্তনও হঠাৎ করে মেনে নিতে পারছিল না। রিপ তখন তাকে বোঝায় বদলে যাওয়া তো দুনিয়ার রীতি, এটাকে থামানো যায় না। কিন্তু এটা জরুরি না যে প্রতিটা পরিবর্তন খারাপ হবে। দেখো সেই পরিবর্তনের কারণে তুমি আজ এত শক্তিশালী আর সাহসী একটা ছেলে হয়ে উঠেছো। আর দুমাও একটা পোষা প্রাণী থেকে বদলে জঙ্গলের রীতিনীতিতে মানিয়ে নিচ্ছে। আসলে পরিবর্তন হওয়া খারাপ কিছু না, যদি সেই পরিবর্তন ভালোর জন্য হয়। জন তার কথা বুঝতে পারছিল, কিন্তু তবুও দুমাকে বিদায় জানানো তার জন্য মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকে আদর করে সে মানুষ করেছে তাকে, চাইলেই তো ভুলে যাওয়া যায় না, তাই না? পরের দিন তারা গুহা থেকে বেরিয়ে একটা বড় ক্ষেত পার হওয়ার সময় ইশারা করে জনকে রিপ তার গ্রাম দেখায়। তারা সেদিকেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদল মাছি ওদের উপর আক্রমণ করে। জনকে বাঁচানোর জন্য রিপ তার কোট খুলে তাকে পুরোপুরি ঢেকে ফেলে, আর তাই মাছিগুলো তাকে কামড়াতে থাকে। মাছিদের বিষে রিপের পুরো শরীর ফুলে যাচ্ছিল, কিন্তু সে জনকে ঢেকে রাখে যতক্ষণ না মাছিগুলো চলে যায়। ঘন্টাখানেক পর সন্ধ্যার দিকে রিপের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। বিষের প্রভাবে তার চোখ মুখ সব ফুলে যাচ্ছিল, এমনকি সে হাত পাও নাড়াতে পারছিল না। আর ঠিক তখনই প্রচুর বৃষ্টি হতে শুরু করে, আর এই অন্ধকারে শিকারী প্রাণীগুলো তাদের চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। রিপ তখন কিছু ঘাস এক জায়গায় করে, আর একটা শুকনো জায়গায় গিয়ে জনকে বলে আমার ব্যাগ থেকে লাইটার নিয়ে আগুন জ্বালাও, যাতে আগুন থেকে শিকারী প্রাণীগুলো ভয় এদিকে না আসে। কিন্তু বৃষ্টির পানিতে জন আগুন ধরাতে হিমশিম খাচ্ছিল, যদিও কিছুক্ষণের মধ্যেই ভাগ্য ভালো থাকায় আগুন জ্বলে ওঠে, আর তাই শিকারী প্রাণীগুলো তাদের থেকে দূরে চলে যায়। এরপর তারা বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে, কিন্তু এদিকে রিপের সারা গায়ে বিষ ছড়িয়ে পড়ে, আর তাই সে একদম অজ্ঞান হয়ে যায়। জন সিদ্ধান্ত নেয় গ্রামে গিয়ে সে লোকদেরকে ডেকে এনে রিপকে সাহায্য করবে। তাই সে দুমাকে বলে রিপের খেয়াল রেখো। কিন্তু যখনই জন আগুনের পাশ থেকে দূরে চলে যায়, একটা সিংহর দল তাকে দেখে ফেলে আর তার পিছু নেওয়া শুরু করে। নিজের বন্ধুকে বিপদে দেখে দুমা জনের পেছন পেছন ছুটে যায়। সিংহগুলোর মনোযোগ নষ্ট করার জন্য সে তাদের সামনে দিয়ে ছুটাছুটি করতে থাকে। বন্ধুরা, এই দৃশ্যটা কি আপনাদের কাছে পরিচিত লাগছে? হ্যাঁ, গল্পের শুরুতে দুমার মাও ঠিক তাকে এভাবেই বাঁচিয়েছিল, আর আজকে দুমাও তার একমাত্র বন্ধুর জন্য নিজের জীবন বাজি রাখছে। কিন্তু দ্রুতগতি থাকার কারণে দুমা খুব সহজেই সিংহগুলোকে অন্যদিকে নিয়ে যায়, আর সেখান থেকেও সেফলি পালিয়ে চলে আসে। এদিকে জন ততক্ষণে গ্রামে পৌঁছে যায়। সে গ্রামে গিয়ে একজন বৃদ্ধকে দেখতে পায়। তাদের ভাষা না জানায় সে ইশারা করে তার কাছে সাহায্য চায়। ভাষা বুঝতে না পারলেও বৃদ্ধ কিছু লোক নিয়ে জনের সঙ্গে সঙ্গে যায়, আর তারা গিয়ে দেখে রিপ আগুনের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে গ্রামের দিকে নিয়ে আসে, আর তাদের গ্রাম্য স্টাইলে চিকিৎসা করতে শুরু করে। গ্রামের লোকেরা তাদের ভেষজ ঔষধের সাহায্যে রিপের শরীরের থেকে মাছির বিষগুলো পুরোপুরি বের করে দেয়। আর জ্ঞান ফিরতেই সে তার স্ত্রী, 2 সন্তান আর মাকে দেখে। রিপ তাদেরকে দেখে কেঁদে দেয়। এত বছর তাদের থেকে দূরে থাকার জন্য সে সবার কাছে ক্ষমা চায়, আর সবাই তাকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়। আসলে ভালোবাসার মানুষের কাছে ভুলের থেকে ফিরে আসাটা বেশি বড় ব্যাপার। তারপর সে জনকে ডেকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরিবার জনকে অনেক আদর করে, তার জন্য রিপ আজ ফিরে এসেছে। জন এসব দেখে খুব খুশি হচ্ছিল, কিন্তু দুমা ফিরে না আসায় সে চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর সে গ্রাম ছেড়ে দুমাকে খুঁজতে বের হয়। কিছুটা দূরে গিয়ে সে দেখে 2টো চিতাবাঘ একটা হরিণ শিকার করছিল, তাদের মধ্যে একটা দুমা। সে এখন পুরোপুরি জঙ্গলের অংশ হয়ে উঠেছে, আর তার চোখে মুখে শিকারীর মনোভাব স্পষ্ট। এটা দেখে জনের তার বাবার কথা মনে পড়ে যায়। সে বলেছিল দুমাকে তার আসল বাড়িতে থাকতে দেওয়া উচিত, কারণ বন্যরা বনেই সুন্দর। জন সব বুঝেও মন খারাপ করে ফিরে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই দুমা তার কাছে ছুটে আসে আর তাকে আদর করতে থাকে, যেমনটা সে সবসময় করত। আর এবার জনও তাকে আদর করে বিদায় জানিয়ে বলে আমি তোমাকে কখনো ভুলবো না। এই বলে জন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। রিপ দূর থেকে সবকিছুই দেখছিল। এর কিছুদিন পর আমরা ক্রিস্টিনকে দেখতে পাই। সে তাদের পুরাতন ফার্মে ফিরে এসে একা একা সব কাজ করছিল, আর ভাবছিল হয়তো জন ফিরে আসবে। আর ঠিক তখনই সত্যি জন তার বাবার মোটরসাইকেলে করে উপজাতিদের একটা পোশাক পরে ফিরে আসে। তার সঙ্গে তার নতুন বন্ধু ম্যাজাকাও ছিল, আর ম্যাজাকা আসলে রিপের সেই বানরটা। দূর থেকে নিজের ছেলেকে দেখে
ক্রিস্টিয়ান তার কাছে ছুটে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। জন বলে, তুমি কেঁদো না মা, আমি আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না। এরপর থেকে দুজনেই নতুন করে তাদের জীবন শুরু করে। যদিও পরিস্থিতি আগের মতো ছিল না, কিন্তু জন বলে, মা তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি এই ফার্মে বাবার প্রতিটা কাজ খুব ভালোভাবে করতে পারবো। ছেলেকে এমন দায়িত্বশীল হতে দেখে ক্রিস্টিনও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দুমাও জঙ্গলে নতুন সঙ্গী পেয়ে বেশ খুশি ছিল। এভাবেই প্রত্যেকে তার নিজ নিজ গন্তব্যে পৌঁছে যায়। আর এখানে এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। আর গল্পটা শেষ করার পর মনে হচ্ছে আমিও যেন আফ্রিকার সাভানায় দুমার সাথেই কোনো অ্যাডভেঞ্চারে ছিলাম। আসলে দুমার এই গল্পটা একটা ছেলে আর চিতাবাঘের বন্ধুত্বের কাহিনীতেই শেষ না, এটা ভালোবাসা, ত্যাগ আর প্রকৃতির অমোঘ নিয়মের এক অসাধারণ আখ্যান। জনের চোখের পানি আর দুমার জঙ্গলে মিলিয়ে যাওয়ার সেই দৃশ্যটা আমাদেরকে শেখায় প্রকৃত ভালোবাসা মানে সবসময় আঁকড়ে ধরে রাখা না, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেওয়া। তা যতই কঠিন হোক না কেন, এই গল্প আমাদেরকে আরো শেখায় যে পরিবর্তন জীবনেরই অংশ। বাবার মৃত্যু, ফার্ম ছেড়ে শহরে যাওয়া আর অবশেষে দুমাকে বিদায় জানানো, এইসব কঠিন পরিস্থিতি জনকে একজন সাধারণ বালক থেকে সাহসী আর দায়িত্বশীল মানুষে পরিণত করেছে। জীবনের কঠিন পথগুলোই আমাদের সব থেকে বড় শিক্ষক হয়ে ওঠে এবং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিহান হাওলাদার ভাই। তিনি বলেছিলেন, আমি আজকেই প্রথম আপনার ভিডিওর এক্সপ্লেনেশন দেখলাম, আপনার বর্ণনা করার ভাষা অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ মিহান ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।